দেশজুড়ে হামের প্রকোপ বৃদ্ধিতে উদ্বিগ্ন অভিভাবকরা। খুলনা মেডিকেলে একজনের মৃত্যু, রাজশাহী বিভাগে মারা যাওয়া শিশুদের অর্ধেকেরই বয়স 6 মাসের কম। কেবিন নাই, হয়তো বাচ্চা খেলে খুব কষ্টের ভিতরেই আছি। ওষুধ দিচ্ছে, ইনজেকশন দিচ্ছে, তুনকে জ্বর পালাইছে, তারপরে আবার ফের জ্বর হচ্ছে লস। দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের জন্য হাহাকার। সাময়িকভাবে বন্ধ অনেক পাম্প, দীর্ঘ অপেক্ষার পরেও চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় গ্রাহকদের ক্ষোভ। নির্দিষ্ট সময় বলতেছে না যে কখন থেকে তেল দিবে। আজকে যদি আমি লাইন থেকে তেল আনতে পারি, আগামী এক সপ্তাহ আমি অফিস করতে পারবো। কর্ম বাদ দিয়ে আসে তেলের পেছনে লাইন দেওয়া লাগে। আমার তো বোন মরে গেছে, আমার তোর মা মরে গেছে। লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারানো ফরিদপুরের দীপালির বাড়িতে আহাজারি, মরদেহ ফিরিয়ে আনার আকুতি। 9 তারিখ বিকাল 4টার পরে তাকে আমি ফোনে খুঁজি, দেখি সে আমার সাথে কথা কওয়ার প্রায় 1 ঘন্টা পরে লাইন থেকে চলে গেছে। সে আর লাইনে নাইতে। আমার দাবি হলো এই রাস্তা মেয়েটা আমার যে কয় না, এইরকম আমার দাবি। হবিগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতুতে চলছে খোয়াই নদী পারাপার, মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনা। জননিরাপত্তা বিবেচনায় যান চলাচল বন্ধের দাবি স্থানীয়দের। একজন মহিলা ওই সাইডে যেতে গিয়া স্লিপ কইরা ফইরা মারা গেছে। যারা আছি বা দূর দূরান্ত, এটা তো হবিগঞ্জে বানি শুনে সবার মানুষের ডেতে আসে। ফরিদপুরে পুলিশ পরিচয় প্রতিবন্ধীর কাছ থেকে 5 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। পরিকল্পিত লুটের ঘটনায় এলাকাবাসীর ক্ষোভ, থানায় মামলা দায়ের। সিলেটে কৃষকের হাট উদ্বোধন, সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের ঠেকানোর উদ্যোগ। সাপ্লাই চেইনে এআই মডেলে নেয়ার পরিকল্পনার কথা জানান বাণিজ্যমন্ত্রী। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে খুলনা মেডিকেলে এক শিশুর মৃত্যু হয়েছে। হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন অভিভাবকরা। চিকিৎসকরা বলছেন, রোগীর সংখ্যা বাড়তে থাকায় কিছুটা উদ্বেগ তৈরি হলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। সবাইকে সচেতন হওয়ার পরামর্শ তাদের। হাসপাতালের বেডে কাতরাচ্ছে ছোট ছোট শিশু। হামে আক্রান্ত হয়ে অসহায় চোখে তাকিয়ে থাকা মা বাবার চোখে মুখেও উদ্বেগ, উৎকণ্ঠা। খুলনা মেডিকেলে 24 ঘন্টায় প্রাণ গেছে এক শিশুর। এ সময়ে নতুন করে হাসপাতালটিতে ভর্তি হয়েছে 7 জন রোগী। রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 27 জন ভর্তি হয়েছে। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত চিকিৎসাধীন 48 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ময়মনসিংহ বিভাগেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। শনিবার দুপুর 12টা পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে নতুন করে রোগী ভর্তি হয়েছে আরও 27 জন। 24 দিনে হাসপাতালটিতে মৃত্যু হয় 10 জনের। হামের পরিমাণ এত পরিমাণ বেরোইছে যে আমরা ছিলাম 2 নম্বর ওয়ার্ডে, 2 নম্বর থেকে রিলিজ করে আবার এখানে দিছে। নিয়ে আসছিলাম ঠান্ডার কাশির জন্য, কিন্তু এখানে এসে হাম হয়ে গেছে। সেই চিকিৎসাটা সবাই মানসম্মত চিকিৎসা পাচ্ছে না, যে চিকিৎসাটা হামের পাওয়া উচিত ছিল। রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে গেল 24 ঘন্টায় ভর্তি হয়েছে 22 জন নতুন রোগী। প্রকোপ নিয়ন্ত্রণে বেশ কিছু উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। বরিশাল শেরেবাংলা মেডিকেলে উপসর্গ নিয়ে নতুন রোগী ভর্তি হয়েছে 21 জন। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন 110 জন। সিলেটে গত 24 ঘন্টায় বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 19 জন। নাটোরে হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা। এই জেলায় এখন পর্যন্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 152 জনে। গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 21 জন। আর গায়ে লাল লাল রেশ বের হয়েছে, ডাক্তার দেখানোর পর বলছে গায়ে হাম বের হয়েছে। এখন চিকিৎসা চলছে, ইনজেকশন দিচ্ছে, ডাক্তাররা এসে দেখতেছে, চিকিৎসা দিচ্ছে। এখন আল্লাহর রহমতে আমার বাচ্চা সুস্থ। অনেক রকমের ওষুধ খাওয়ানো হলো, তারপরে আমার মেয়ের জ্বর কমতেছে না।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রতিদিন রোগীর সংখ্যা বাড়তে থাকায় কিছুটা উদ্বেগ তৈরি হলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই। একই সাথে সবাইকে সচেতন হওয়ার আহ্বান তাদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। এদিকে রাজশাহী বিভাগে হাম শনাক্ত হয়ে মৃত্যু হয়েছে এমন শিশুদের মধ্যে প্রায় অর্ধেকের বয়স 6 মাসের কম। যারা চিকিৎসাধীন তাদেরও বেশিরভাগের বয়স 4 থেকে 10 মাস। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অফিসের তথ্য বলছে, সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা এখন সবচেয়ে বেশি পাবনা জেলায়। বিভাগের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন 10% কাছাকাছি রোগী অন্য বিভাগ থেকে এসেছেন। ফলে চাপ ক্রমাগত বাড়লেও কোভিডকালে বর্ধিত আইসিইউ সুবিধা লোকবলের অভাবে সবখানে চালু করা যায়নি। কুষ্টিয়ার স্থানীয় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে 8 দিন চিকিৎসাধীন ছিল 5 মাসের শিশু আফরোজা। অবস্থার উন্নতি না হওয়ায় স্বজনরা তাকে নিয়ে এসেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ঠান্ডার কাশির থেকে 8 দিন সদরে ভর্তি ছিলাম নিউমোনিয়া নিয়ে সদর থেকে কোনো উন্নতি হয়নি, ওরা রিলিজ দিয়ে দিয়েছিল। রিলিজ দেওয়ার পরে বাড়িতে আসে 7 দিনও এরকম সর্দি কাশি, তারপরে দেখে হাম বের হয়েছে। তারপরের দিন আমরা এখানে এসে ভর্তি হয়েছি গতকাল। কালকে ভর্তি হয়েছে, আমার বাচ্চারে হাম বাড়াইছে, ঠান্ডা কাশি সারতে চাই না। আমরা কুষ্টিয়ায় 8 দিন ভর্তি ছিলাম। এই হাসপাতালে বিভাগের বিভিন্ন জেলার পাশাপাশি বাইরের বিভাগের রোগীদেরও ভিড় বাড়ছে। এখানে আইসিইউর শয্যা সংখ্যা বাড়িয়ে 40টি করা হয়েছিল কোভিডকালে। এর মধ্যে 12টি ছিল শিশুদের জন্য। সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবের পর পরিস্থিতি মোকাবিলায় শিশুদের জন্য আইসিইউ বাড়ানো হয়েছে 6টি, কিন্তু তাতেও সংকট কাটছে না। স্বাস্থ্য পরিচালক জানান, রাজশাহী বিভাগে কোভিডকালে চালু করা 54টির মধ্যে বেশিরভাগ আইসিইউ চালু থাকলেও একটি হাসপাতালে চালু রাখা যায়নি। ওখানে আমাদের লজিস্টিক আছে, কিন্তু ম্যান পাওয়ার বা কিছু সমস্যার জন্য চালু করা যাচ্ছে না। আইসিইউর জন্য যে আমার অ্যানেস্থেসিওলজিস্ট দরকার, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের ডক্টর দরকার, এগুলো আমাদের দেশে এখনো পর্যাপ্ত না। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সন্দেহভাজন হাম আক্রান্ত সবচেয়ে বেশি পাবনা জেলায়। এরপর রয়েছে চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহীতেও রোগীর হার প্রায় 20%। অর্ধেকের বেশি রোগীর বয়স 1 বছরের কম। 1 থেকে 6 বছর বয়সী রয়েছে প্রায় 28%। এই বিভাগে বৃহস্পতিবার পর্যন্ত পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে 56 জনের। এদের অর্ধেকেরও বেশি বগুড়া জেলার। শনাক্তকৃতদের 67% বয়স 1 বছরের মধ্যে। বিভাগে সন্দেহভাজন হিসেবে মৃত 48 জনের মধ্যে 19 জনের হাম শনাক্ত হয়েছে। এদের অর্ধেকের বেশির বয়স 5 মাস বা তার কম। এছাড়া 6 ও 7 মাস বয়সীর সংখ্যাও উল্লেখযোগ্য। পরিসংখ্যান বলছে, এখানে ছেলে শিশুদের মৃত্যুর হার অপেক্ষাকৃত বেশি। মৃতদের বেশিরভাগের উপসর্গই ছিল হামের সাথে জ্বর ও র্যাশ। স্বাস্থ্য বিভাগ বলছে, রাজশাহীতে মোট রোগীর প্রায় 10% অন্য বিভাগ থেকে চিকিৎসা নিতে এসেছেন। আর বৃহস্পতিবার পর্যন্ত রাজশাহী জেলায় সন্দেহভাজন 127 জন রোগীর মধ্যে 20 জনের হাম শনাক্ত হয়েছে। খুব অল্প একটা সংখ্যক আছে যারা 2টা ডোজই নেয়নি। তো তাতে দেখা যাচ্ছে যে মোটামুটি সংক্রমণটা 6 মাস থেকে 5 বছর বয়সের মধ্যে এই বয়সেই সংক্রমণটা মূলত বেশি হচ্ছে, এবং সেজন্যই সরকার এই 6 মাস থেকে 5 বছর বয়সের এই শিশুদেরকেই মূলত হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন বা হামের টিকাদান ক্যাম্পেইনের আওতায় নিয়ে এসেছে। শিবলি নোমান, যমুনা নিউজ, রাজশাহী। আহাজারি থামছেই না লেবাননে নিহত ফরিদপুরের দীপালির বাড়িতে। মরদেহ দেশে আনার আকুতি পরিবারের সদস্যদের। এরই মধ্যে সমবেদনা জানিয়ে আর্থিক অনুদান দিয়েছে উপজেলা প্রশাসন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা। পাশাপাশি দীপালির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। বাবা আর 5 ভাই বোনের সংসারে সচ্ছলতা ফেরাতে প্রবাস জীবন বেছে নেন ফরিদপুরের চর ভদ্রাসনের পদ্মাবেষ্টিত চর সালেপুর গ্রামের দীপালি খাতুন। সেই যাওয়াই যেন কাল হলো তার। ধার দেনা করে 2015 সালে গৃহকর্মীর কাজে লেবানন পৌঁছান দীপালি। গত 8 এপ্রিল লেবাননের বৈরুতে হামরা এলাকায় ইসরায়েলের ছোড়া মিসাইলের আঘাতে বাড়ির মালিকের পরিবারের সাথে নিহত হন তিনি। দীপালির পাঠানো অর্থে সবেমাত্র ঘুরে দাঁড়াতে শুরু করেছিল পরিবারটি। মেয়েকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারের সদস্যরা। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখতে পাই যে মালিকের বড় ছেলের
বউ ওই মোবাইলটা ব্যবহার করে, তখন তাদের কাছে আমরা নিশ্চিত হই যে আমার বোন আসলে তাদের পরিবারের সাথে মারা গেছেন। স্বজনরা জানায় গত ৮ তারিখ বিকেল ৪টার দিকে পরিবারের সাথে শেষ কথা হয় দীপালির। এরপর ৯ তারিখে অনেক চেষ্টা করেও তার নম্বরে যোগাযোগ করতে পারেনি পরিবার। ১০ তারিখে লেবাননে প্রবাসী বাংলাদেশিরা পরিবারকে দীপালির মৃত্যুর খবর জানায়। ফোন দিয়েছে তারে বাড়ির খবর বার্তা নিল, কি মনে আছে, কি খাইছো, কি করছো। আমরাও আবার তার কাছে জিজ্ঞেস করছি, এই তো কথা। আর 2 একদিন আগে আমার কাছে কথা বলছে, তারপর তার সাথে আমার কোনো যোগাযোগ নেই। এরই মধ্যে পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়ে আর্থিক অনুদান দিয়েছে উপজেলা প্রশাসন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা। পাশাপাশি দীপালির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তারা। আমরা দীপালির পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তাৎক্ষণিকভাবে আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে কিছু সহযোগিতা এনেছি। আমাদের সাথে দূতাবাসের যোগাযোগ অব্যাহত আছে, আর ওখানকার কমিউনিটির সাথে আমাদের কথা হয়েছে, লাশ সংরক্ষিত আছে, আর দূতাবাস দ্রুতই মৃতদেহটা দেশে পাঠিয়ে দেবে। দীপালির এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চর সালেপুর সহ পুরো উপজেলায়। জারিন অর্নি, যমুনা নিউজ। সবাইকে নিয়েই শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে হবে। নকলের সংঘবদ্ধ চক্র থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। সকালে রাজশাহীতে এসব কথা বলেন তিনি। জানান, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাশ করবে না সেসব স্কুল কলেজের এমপিও বন্ধ করার কথা বলা হলেও এবার তা করা হবে না। বিশ্ববিদ্যালয়ে প্রশ্নকোটার সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, যোগ্যতার ভিত্তিতে পাশ করেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। এছাড়া ক্লাসে শিক্ষকদের কর্মকাণ্ড সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হবে বলেও জানান ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। কারণ এদেশটি প্রশ্নপত্র আউট হলে এই ডিভাইস আউট হবে, তা কি আমরা বুঝবো না? প্রশ্নপত্র কি আউট করবে, রিলেটেড কি আমরা কি জানি না? তাদেরকে আইনের আওতায় আমরা আনবো। আইন এমন ভাবে স্টিপুলেট করব, ছাত্রছাত্রীদের জন্য না, আমাদের জন্য। নরসিংদীতে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ও 6 জন প্রসিকিউটর সহ তদন্ত সংস্থার একটি টিম। গণশুনানিতে অংশ নেন জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সদস্য ও আইনজীবী। শুনানিতে চিফ প্রসিকিউটর জানান, নিহত ও আহতদের জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতেই নরসিংদীতে এই শুনানি শুরু হয়েছে। সত্য উদ্ঘাটনে সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি। এ সময় তিনি জানান, যারা তথ্য দিয়ে তদন্তে সহায়তা করবেন তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। আমাদের রেসপন্সিবিলিটিটা শুরু হয় তদন্ত থেকে, শেষ হয় রায়ের মধ্য দিয়ে। এই ন্যায় বিচারের স্বচ্ছতার জন্য, একটা নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের জন্য আমরা আপনাদের কাছে এসেছি। হবিগঞ্জ শহরে খোয়াই নদী পারাপারের বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এর মধ্যে গত 5 এপ্রিল সেতু থেকে পিছলে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এতে দীর্ঘদিন ধরে সেতুতে চলাচল নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে সাধারণ মানুষের। জননিরাপত্তা বিবেচনায় সেতুটিতে যান চলাচল বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সড়ক বিভাগ বলছে, একটি আধুনিক সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দফতরে। হবিগঞ্জের খোয়াই নদীর উপর নির্মিত এই বেইলি ব্রিজটি শহরের সঙ্গে পৌরসভার কিছু অংশ ও 3 উপজেলার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম। স্থানীয়দের চলাচলের সুবিধার্থে 1986 সালে নির্মাণ হয় 82 মিটার দৈর্ঘ্যের ডাক্তার শামসুল হোসেন উমদামিয়া সেতু। স্টিলের এই বেইলি সেতুটিতে চাপ কমাতে দুপাশে নতুন 2টি সেতু নির্মাণ করা হয়। তবে শহরের মাঝ বরাবর হওয়ায় এখনও এই সেতু দিয়েই বেশি চলাচল করেন স্থানীয়রা। সরু ও জরাজীর্ণ হওয়ায় যান চলাচলের সময় পথচারীদের দাঁড়াতে হয় রেলিং ঘেঁষে। এছাড়া প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সবচেয়ে পুরান ব্রিজ এটা, তো আমরা কষ্টের বিষয় যে আমরা চলাচল করতে পারি না। একজন মহিলা ওই সাইডে যেতে গিয়া স্লিপ কইরা ফইরা মারা গেছে। না হইলে আমরা এলাকার যারা আছি বা দূর দূরান্ত, এটা তো হবিগঞ্জে বানি শুনে সবার মানুষের ডেতে আসে। সচেতন মহলের অভিযোগ, সেতুর দুর্বলতার কারণে প্রাণহানির দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এড়াতে পারে না। মেরামতের নামে অর্থ অপচয় না করে দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি তাদের।
মেনটেন্যান্সের নামে কোটি কোটি টাকা খরচ না করে এই বৃষ্টি অতি সত্বর এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা পাকা ব্রিজ করা উচিত, এবং এই পাকা ব্রিজ এমনভাবে করা উচিত যাতে 4 লেন তৈরি করা যায়। পুলিশ বলছে দুর্ঘটনা এড়াতে সেতুটিতে যান চলাচল বন্ধ করা যেতে পারে। যদি সম্ভব হয় একদম বন্ধ করে দেওয়া যায়, শুধুমাত্র পথচারী পারাপার হতে পারে, অথবা ব্রিজটিকে একদম সম্পূর্ণভাবেই বন্ধ করে দেওয়ার সুযোগ রয়েছে। সড়ক বিভাগ জানিয়েছে গত 3 বছরে বেইলি সেতুটি মেরামতে কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। নতুন করে একটি আধুনিক সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দফতরে। দুর্ঘটনা তো আসলে সচরাচর হয় না, এটা তো এক সময় হয়ে গেছে। তো আমাদের এই মুহূর্তে তো আসলে ব্রিজটা পাকা করা ছাড়া আমাদের তো আর নতুন এখন এই মুহূর্তে তো কিছু করণীয় নেই। সেক্ষেত্রে ব্রিজটি যেহেতু জনগণের জন্য যদি উন্মুক্ত এখন না রাখি, তাহলে তার থেকে প্রায় 100 মিটার দূরে আমাদের একটি পাকা সেতু আছে, ফিব্রিয়া সেতু, 100 মিটার দূরে যেয়ে ঘুরিয়ে যেতে হবে। তো সেক্ষেত্রে জনভোগান্তির একটা বিষয় আছে। 2024 সালে উমদামিয়া সেতুর 100 মিটার দূরে প্রায় 12.25 কোটি টাকা ব্যয়ে কিবরিয়া সেতু নামে 93 মিটার দৈর্ঘ্যের একটি পিসি গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়েছে। তবুও ঝুঁকিপূর্ণ সেতুতে চলাচল বন্ধ না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। ফরিদপুরে পুলিশ পরিচয়ে এক প্রতিবন্ধীর বাড়িতে অভিযান চালিয়ে 5 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, সাদা পোশাকে আসা 3 জন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ভয় ভীতি দেখিয়ে টাকা নিয়ে যায়। এই ঘটনায় ইতোমধ্যে থানায় মামলা করেছে ভুক্তভোগী। ফরিদপুরের মধ্য আলীপুরের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী রবিউল ইসলাম চা বিক্রি করে চালান সংসার। পরিবারে সচ্ছলতা আনতে ছেলেকে বিদেশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এজন্য জমি বিক্রি ও সঞ্চয় মিলিয়ে 4 লাখ টাকা জোগাড় করেন। কিন্তু রোববার রাতেই সব হারিয়ে এখন নিঃস্ব রবিউল। রবিউলের অভিযোগ, 5 এপ্রিল সন্ধ্যায় সাদা পোশাকে পুলিশ পরিচয়ে প্রথমে দোকানে ও পরবর্তীতে বাড়িতে হানা দেয় 3 ব্যক্তি। তল্লাশির নামে চলে ভাঙচুর, মারধর আর হুমকি দামকি। এরপরই কৌশলে ছিনিয়ে নেওয়া হয় ঘরে থাকা 4 লাখ টাকা। টাকা ছিল আমার একটা ছেলে যে বিদেশ পাঠাবো, হয়তো সারা হয়ে গেছে। এই কোইটার ভিতরে এই টাকাগুলো ভিজে রাখছিলাম, সব টাকা নিয়ে গেছে। এখানেই শেষ নয়, রবিউলকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাওয়ার সময় গাঁজা ব্যবসায়ী আখ্যা দেয় তারা। পরে মোটরসাইকেলে তুলে নিয়ে প্রথমে তার খালাতো ভাইয়ের বাড়ি ও বিভিন্ন স্থানে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয় থানায়। সেখানে বসিয়ে আত্মীয়দের ফোন দিতে বাধ্য করা হয়। শেষমেশ আরও 1 লাখ টাকা আদায়ের পর মুক্তি মেলে তার। ভাই গেছে, খালাতো ভাই সোহাগ, ও যে দারোগার সাথে কথাবার্তা বলছে, বলার পরে কি ঝামেলা করে ফেলাইছে বা কি ঝামেলার কথা বলছে, পরে 1 লক্ষ টাকা নিয়েছে আবার সেই ভাই কাছে। সুস্থ বিচার চাই, আমি একজন প্রতিবন্ধী মানুষ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় পুলিশ পরিচয় দেয়া হাফ শার্টের একজন ধরে আছে রবিউলকে, আরেকজন হলুদ টি শার্ট পরা, অপরজনের হাতে ব্যাগ। ভুক্তভোগীর দাবি, সেই ব্যাগই ছিল তার সর্বস্ব। অভিযুক্ত 3 জনের মধ্যে রনক নামে পুলিশের এক সোর্সকে চিনতে পেরেছেন ভুক্তভোগী। ঘটনার বর্ণনা দিলেন প্রতিবেশীরাও। পিছনে একজনের ব্যাগ ভর্তি টাকাও না, সব টাকা নিয়ে আমাকে সামনের জন্য নিয়ে গেছে কোনো অপরাধ ছাড়াই। লোক আইসে দুই পাশে দুইভাবে এভাবে ধরলো, এভাবে ধরে বাইরে ফাঁকে নিয়ে গেল, ফাঁকে নিয়ে তার বাসায় তারে নিয়ে গেল, পুলিশের কথা কই নিছে। ঘটনার পর বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী রবিউল। তদন্তে পুলিশের কেউ জড়িত থাকলে বিষয়টি প্রমাণ হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এই কর্মকর্তা। পুলিশের পরিচয় দেয়া ভিকটিমের কাছ থেকে টাকা নিয়ে আসছে, আমরা এটা খুব গুরুত্ব সহকারে দেখতেছি। যদি পুলিশের এর মধ্যে কোনো সম্পৃক্ততা থাকে, কঠোর ব্যবস্থা নেওয়া। পুলিশ পরিচয়ে এমন পরিকল্পিত লুটের ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। শামস তাবরিদ উচ্ছ্বাস, যমুনা নিউজ। জ্বালানি তেলের জন্য দেশের বিভিন্ন জেলায় পাম্পগুলোতে আজও অধীর অপেক্ষায় গ্রাহকরা। দীর্ঘ সময় লাইনে থেকেও মিলছে না চাহিদা মতো তেল। পেট্রোল আর অক্টেনের সংকটে বেশি, চাহিদার তুলনায় কম মিলছে ডিজেলও। সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। রংপুর, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পাম্পেও একই চিত্র। আবার পাম্পের সরবরাহ ফুরিয়ে যাওয়ায় অনেকে ফিরছেন খালি হাতেই। দীর্ঘ সময় অপেক্ষার কারণে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। এতে বিপাকে পড়ছেন কর্মজীবী মানুষ। চালকদের অভিযোগ, ভোগান্তি কমাতে কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে, দাবি পাম্প মালিক ও ডিলারদের।
এখনো নির্দিষ্ট সময় বলতেছে না যে কখন থেকে তেল দিবে। সকাল 8টার সময় যখন আসলাম তখন বললো যে এখন তেল নেই, গাড়ি চলে গেছে খুলনায়, আসবে তারপর তেল দেবে। তেল পাই না, চাকরি খাইরা দিয়া তেলের লাইন সমস্যা ঘুরতে আছে কেবল। আমার অফিস আজকে যদি আমি লাইন থেকে তেল নিতে পারি, আগামী 1 সপ্তাহ আমি অফিস করতে পারবো। কর্ম বাদ দিয়ে আসে তেলের পেছনে লাইন দেওয়া লাগে। কুমিল্লা থেকে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। পাম্পগুলোতে পরিস্থিতি কেমন দেখছেন? যানবাহন চালকরা কি চাহিদা অনুযায়ী তেল পাচ্ছে কিনা সেখানে? আসলে যে পাম্পগুলোতে সেগুলোতে কিন্তু আসলে উপচে বড় ভিড়। আমি যদি আমার ঠিক ডান পাশে দেখাতে চাই, সেখানে কিন্তু আসলে লম্বা একটি লাইন লেগে আছে, যেহেতু যাতে রাস্তার মানুষের বিঘ্ন না ঘটে সে কারণে অনেক কথা বলেছিলাম, যারা পাম্প মালিক রয়েছেন তারা বলছেন যে তারা আসলে নিয়মিত কয়েকটি পাম্প আসছেন। অর্থাৎ কুমিল্লা জেলায় কিন্তু প্রায় 70টির অধিক পাম্প রয়েছে। 70টির অধিক পাম্প থাকলেও সব পাম্পেই কিন্তু আসলে তেল থাকে না। না থাকার ফলে বেশ কিছু পাম্পেই কিন্তু আসলে প্রতিদিনের চাপ পড়ে। তার মধ্যে আমি এখন যেটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি একটি। তো এখানে কিন্তু যারা চালক রয়েছেন, বিশেষ করে মোটর সাইকেল চালকদের একটি দীর্ঘ লাইন, এক পাশে অন্য পাশে কিন্তু ছোট ছোট যানবাহন যাদের রয়েছে তাদের একটি দীর্ঘ লাইন। সব মিলিয়ে কিন্তু আসলে এই তেল নিতে এসে কিন্তু আসলে মানুষের ঘন্টার পর ঘন্টা কিন্তু অপেক্ষা করতে হয়। তার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে কুমিল্লা শহরে কিন্তু আসলে দুপুরের পর্দাতে অর্থাৎ বিকেল ছাড়া কিন্তু তেল মিলে না। বিকেল 4টা থেকে পর্দাতে অর্থাৎ বিকেল ছাড়া কিন্তু তেল মিলে না। বিকেল 4টা থেকে তেল দেওয়া শুরু হয়। এখন এই যে তেলের গাড়ি আসছে দুটো, সেই গাড়িগুলোর তেল যতক্ষণ পর্যন্ত থাকবে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মানুষগুলো তেল পাবেন। অনেকে কিন্তু আসলে শেষ মুহূর্তে এসে তেল না পেয়ে কিন্তু আসলে নিরাশ হয়ে ফিরতে হয়। ফলে তেলের যে একটি ভোগান্তি সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এটি চরম আকার ধারণ করছে। এবং তারা বলছেন, বিশেষ করে পাম্প মালিকরা, যে সবগুলো পাম্পে যদি সমহারে এই যে তেলের বন্টনটা যেগুলি ডিপো থেকে দেওয়া হয় সেটি যদি সমহারে বন্টন করা হয় তাহলে হয়তো এই সমস্যার সমাধান গুছিয়ে আসবে বলে মনে করছেন তারা। তানজিল জি, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ খোকন। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ভোজ্য তেল বিক্রি করায় টাঙ্গাইলে 2টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার। সকালে সদর উপজেলার ডিস্ট্রিক্ট গেট এলাকার বাজারে অভিযান চালানো হয়। এ সময় নির্ধারিত দামের চেয়ে ভোজ্য তেল বেশি দামে বিক্রি করার অভিযোগ জানায় তারা। অভিযোগ প্রমাণিত হওয়ায় 2টি প্রতিষ্ঠানকে 25,000 টাকা জরিমানা করা হয়। পাশাপাশি জনসাধারণকে নির্ধারিত মূল্যে পণ্য ক্রয়ের বিষয়ে সচেতন করে ভোক্তা অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে দিচ্ছে। এমন অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি। সিলেটে পাইলট প্রকল্প হিসেবে চালু হলো কৃষকের হাট। সকালে উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং মধ্যস্বত্বভোগীদের রুখতে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চালু হয়েছে এ বাজার। সিলেট শহরের বিভিন্ন গ্রাম থেকে উৎপাদিত সবজি নিয়ে সরাসরি বাজারে হাজির কৃষক। এমন চিত্র টিলাগড় এলাকায় অবস্থিত কৃষকের হাটে। এতে খুশি ক্রেতা বিক্রেতারা। ক্ষেত থেকে পেরে নিয়ে আমাদের কাছে নিয়ে আসছে বাজারে, আমরা কম দামে পেলাম এবং টাটকা তরতাজা একটা সবজি পেলাম। দাম কিন্তু বাজারে আর এখানে সমান দামে, কিন্তু এখানে পাইছি ফ্রেশ। ওই দামে বেচলেও আমাদের লস হবে না তো, যেহেতু আমরা দালাল মুক্ত বাজার পাইছি হিসাবে সরাসরি কাস্টমারের হাতে আমরা মাল দিতে পারছি। এই জন্য আমরা আসলে অনেক আনন্দিত। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকের হাটের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ সময় বাজার সিন্ডিকেট দেশ থেকে মুছে দেওয়ার কথা জানান তিনি। এছাড়া টিসিবিতে ভর্তুকি কমালেও কাজের পরিধি বাড়ানোর কথাও জানান বাণিজ্যমন্ত্রী। আমাদের এই মেয়াদকালের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য হঠাৎ করে লাভ দেয়, বাজার কারো ম্যানিপুলেশনের শিকার হয়, কোনো সিন্ডিকেটের অধীনে বাজার নিয়ন্ত্রিত হয়, এই কথা, এই স্মৃতি বাংলাদেশ থেকে ইনশাল্লাহ আমরা বিদায় দেব। এ সময় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে পুরো সাপ্লাই চেইন এআই মডেলে নিয়ে আসার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। পুরো সাপ্লাই চেইন
আমদানি থেকে শুরু করে খুচরা পর্যন্ত বিক্রয়, এই পুরো সাপ্লাই চেইন আমরা এআই জেনারেটেড একটা মডেলের মধ্যে নিয়ে আসব। জেলা প্রশাসন জানিয়েছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো ও বাজারে ভালো পণ্য নিশ্চিত করাই কৃষকের হাটের মূল লক্ষ্য। কৃষক যাতে উপযুক্ত মূল্য পায় এবং একই সাথে ভোক্তা বা ক্রেতা যারা আছেন তারা যেন তুলনামূলক কম দামে পণ্য ক্রয় করতে পারেন, মূলত সেই কনসেপ্ট থেকে আসলে এই বাজারে আমরা ব্যবস্থা নিয়েছি। এখানে যে পণ্যটি আসবে সেটা নিরাপদ, সেটা আমরা নিশ্চিত করব। আরও বেশি কৃষককে যুক্ত করে বাজারের পরিধি বাড়ানোর প্রত্যাশা স্থানীয়দের। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দল, ধর্ম, বর্ণ বিবেচনা করা হবে না, আশ্বস্ত করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বেলা 11টার দিকে পঞ্চগড়ে সরকারি পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, আগামীতে পর্যায়ক্রমে 2.5 কোটি কৃষককে কৃষক কার্ডের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে 4 কোটি গৃহিণীকে দেয়া হবে ফ্যামিলি কার্ড। এ সময় তিনি উপস্থিত ইউএনও এবং থানার ওসিকে কোনো দল, আঞ্চলিকতা, ধর্ম, বর্ণ বিবেচনা না করার জন্য নির্দেশ দেন। এছাড়া বিএনপি নির্বাচনী ইশতেহারে যা দিয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। 3 স্তরের যাচাই বাছাই করে সেইখানে নির্ধারণ করেছেন কে কে কোন ক্রাইটেরিয়া পেতে পারে। ঠিক তদ্রুপ ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে আমি আজকে মেসেজ দিতে চাই, ফ্যামিলি কার্ড ইতিমধ্যে উদ্বোধন হয়েছে। ইনশাআল্লাহ সামনের 2-2.5 মাসের মধ্য দিয়ে আমরা সারা বাংলাদেশে 50 লক্ষ ফ্যামিলি কার্ড আমরা উদ্বোধন করব। পিরোজপুরের কলাখালী ইউনিয়নের কৈবর্তখালী গ্রামের মাঠ এখন সূর্যমুখীর রঙে রঙিন। যেখানে একসময় ছিল শুধুই ধান ক্ষেত, সেখানে আজ জন্ম নিয়েছে কৃষকের নতুন সম্ভাবনা। প্রকৃতির এই অপূর্ব রূপ, সৌন্দর্য আর কৃষকের স্বপ্ন মিলেমিশে কৈবর্তখালী গ্রামটি এখন যেন এক জীবন্ত উৎসবের আঙিনা। হলুদের অপার সৌন্দর্যে সাজানো বিস্তীর্ণ মাঠ, বাতাসের মৃদু ছোঁয়ায় দুলছে সারি সারি সূর্যমুখী ফুল। সেই দৃশ্য দেখতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। এ দৃশ্য পিরোজপুর সদর উপজেলার কৈবর্তখালী গ্রামের। প্রতিদিন সূর্যমুখী ক্ষেতটি পরিণত হয় দর্শনার্থীদের মিলন মেলায়। পরিবার পরিজন নিয়ে অনেকে ঘুরে ঘুরে ছবি তোলেন। খুব সুন্দর পরিবেশ, আরো অনেক জায়গা জুড়ে আর কি, এক পাশ এক সাইডে, এই জন্য বেশি ভালো লাগছে। সৌন্দর্যের খোঁজে চলে এসেছি, তো এসে আসলে সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেলাম। এক সময় যেখানে ধান কিংবা অন্যান্য ফসল ছিল চাষাবাদের প্রধান পণ্য, সেখানে এখন জায়গা করে নিচ্ছে সূর্যমুখী। অল্প খরচ, শ্রম লাগে কম, লাভজনক ফসল হওয়ায় দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। এটি অত্যন্ত একটি লাভজনক ফসল, এ থেকে অত্যন্ত ভালো মানের একটি তেল উৎপাদন করা হয়। করে নাই আরো করবার লাগে উদ্বুদ্ধ হয়েছে। কৃষকদের বীজ সরবরাহ, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং নিয়মিত মাঠ পরিদর্শনের পাশাপাশি সূর্যমুখী চাষাবাদে সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষকদেরকে বীজ, সার এবং অন্যান্য পরামর্শ দিয়ে যাচ্ছি এবং এখানে প্রায় 4600 জনকে প্রণোদনার আওতায় বীজ, সার দেওয়া হয়েছে এবং এই সূর্যমুখীর বাজার মূল্য প্রায় 15 থেকে 16 কোটি টাকার বেচা বিক্রি এখানে হচ্ছে। চলতি মৌসুমে জেলার 7 উপজেলায় প্রায় 984 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশ।